ভবানীপুর এবার ভিআইপি কেন্দ্র, এটা তো আমরা সবাই জানি, কিন্তু বিজেপি এই কেন্দ্রের জন্য একটা আলাদা চাল দিতে চলেছে। আর সেই চাল শুরু করে দিয়েছেন এই আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসাবে তিনি গত 5 বছর ধরে তৃণমূলকে নাকানি চোবানি খাইয়েছেন বিধানসভায় কিংবা বিধানসভার বাইরে। এবার মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বার হারানোর জন্য তার মহা প্রস্তুতি। আজকে আমি বলবো এমন এক প্রস্তুতির কথা যাতে তৃণমূল গর্তে ঢুকে গেছে। আরো স্পষ্ট করে বললে স্বয়ং মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের প্রতীক, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘর ছাড়া হতে চলেছেন। বহু কর্মী বিজেপির এবং অন্য বিরোধী দলের কর্মীদের দীর্ঘদিন ধরে তৃণমূল ঘর ছাড়া করেছে। এবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘর ছাড়া করতে চলেছেন। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে এখন কি চাল বিজেপি দিতে চলেছে এবং কি চাল শুভেন্দু অধিকারী দিচ্ছেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। অনেক দিন ধরে জল্পনা ছিল যে নন্দীগ্রামের পাশাপাশি শুভেন্দু অধিকারী ভবানীপুরেও লড়াই করবেন, কিন্তু দল সেই দাবি মেনে নেবে কিনা, দলের ভেতরেই দাবি ছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেবে কিনা এই নিয়ে একটা সন্দেহের অবকাশ ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল প্রথম তালিকাতেই শুভেন্দু অধিকারীর নাম দিয়ে দেওয়া হলো নন্দীগ্রাম, যেখানে তিনি বিধায়ক, যেখানে তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়ে, সততার প্রতীককে হারিয়ে, গর্বের প্রতীককে হারিয়ে তিনি জিতেছিলেন। সেই আসনে তিনি প্রার্থী হলেন। সেই সঙ্গে দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ইতি পড়ে যেতে পারে, সেই লড়াইয়ের জন্য শুভেন্দু অধিকারীকেই বাছা হয়েছে। কারণ এটা মানতে হবে যে যে বিধায়করা এবং রাজ্য স্তরের যে নেতারা রয়েছেন তাদের মধ্যে যারা সাংসদ তাদের কথা বাদ দিচ্ছে, কিন্তু যারা একেবারে রাজ্যের মধ্যেই রাজনীতিটা করেন, দিল্লি নয়, তাদের মধ্যে যোগ্যতম ব্যক্তিটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তাকে বেছে বিজেপি প্রথম চালটা দিয়েছে। এবার অঙ্কের হিসাবে আমি অনেকবার বুঝিয়েছি কিভাবে ভবানীপুরে বিজেপি একটা ভালো জায়গায় রয়েছে এবং তৃণমূল যে খারাপ জায়গায় রয়েছে তার আরেকটা উদাহরণ আমি দিই। আমি আগে দেখিয়েছি কিভাবে কোনোদিনও যা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারংবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো বাবু, তিনি বারংবার বৈঠক করছেন কর্মীদের সঙ্গে, কাউন্সিলরদের সঙ্গে, একে ধমকাচ্ছেন, তাকে চমকাচ্ছেন, ওকে রেড কার্ড, ওকে হলুদ কার্ড দেখানো হবে বলছেন। কিন্তু ভবানীপুরে এটা কখনো হয়নি আগে। ভবানীপুরের ওয়ার্ড, 8টা ওয়ার্ড, তার মধ্যে সব ভাগ করে দেওয়া হয়েছে। 2-3টে দেওয়া হয়েছিল আমাদের ফিরহাদ হাকিমকে, তারপরে 5টা দেওয়া হয়েছিল সুব্রত বক্সিকে। এর মধ্যে 62 নম্বর ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডটাও ফিরহাদ হাকিমের হাতে ছিল, কিন্তু আমি আগে বলেছি ফিরহাদ কেমন যেন দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। কিন্তু 77-82 এই দুটো ওয়ার্ড ফিরহাদকে ছাড়া চলবে না বলে রাখা থাকলেও 62 নিয়ে দেওয়া হয়েছে কাকে জানেন? রাজ্যের মন্ত্রী জাভেদ খান। কসবা বিধানসভা আসনে তিনি লড়েছেন আগে। এমনিতে তাকে বিশেষ কোনো কাজকর্মে দেখা যায় না, তৃণমূলটা করেন কি করেন না সারা বছর বোঝা যায় না। কিন্তু এই যে মুসলিম ভোট, এই মুসলিম ভোট ছাড়া দিদিমণি বাঁচবেন না, এটা তৃণমূলের সব নেতা বুঝেছেন। যত ভোট এগোবে তত দেখা যাবে এরপরে হয়তো একটা ওয়ার্ডের রাস্তা অনুযায়ী, মানে পাড়া ধরে ধরে নেতা নিয়োগ করা হবে যাতে পিসিমণি ভোটে জিততে পারেন। কিন্তু মুশকিলটা স্পষ্ট হয়ে গেল শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র জমা দিতে গেলেন। এমনিতেই এই রাজ্যে এর আগে কোনোদিনও অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির প্রাক্তন সভাপতি এবং সর্বকালের শ্রেষ্ঠ সভাপতি বলা যায় যদি লোকসভার আসন ইত্যাদির বিচার করা যায়, দলের সাফল্যের যদি বিচার করা হয় তাহলে সর্বকালের শ্রেষ্ঠ তিনি। কারণ বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানির সঙ্গে তার তুলনাটা করা উচিত নয়।
সেটা একটা সময়কাল ছিল, এখন একটা অন্য সময়। তো সেই সময়ে দাঁড়িয়ে অমিত শাহ স্বয়ং রোড শো করেছেন ভবানীপুরে, এবং সেই রোড শোয়ে ক্রমশ ভিড় বাড়তে থেকেছে। দক্ষিণ কলকাতা, গোটা দক্ষিণ কলকাতা মিলিয়ে বিজেপির এত কর্মী নেই। এমনকি উত্তর কলকাতার যদি সমর্থক কর্মীরা চলে আসছেন তাহলেও এরকম র্যালি হতো না, যেটা দেখা গিয়েছে শুভেন্দুর মনোনয়নপত্র জমার সময়। প্রথমে সভা হয়েছে একেবারে কালীঘাটে, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শোনা গেছে মাইকের আওয়াজ। সেখানে সভা হয়েছে, তারপর র্যালিতে স্থানীয় মানুষের যোগদান চমকে দিয়েছে। আপনারা দেখছেন সেই ভিডিও, চমকে দিয়েছে। এরপরেও শুভেন্দুর আর একটা চাল আছে, এবার আমি তার একটু ভিডিও দেখাই। এই দেখুন, শুভেন্দু পাড়ায় পাড়ায় জনসংযোগে নেমেছেন এবং তার হাতে একটি কাগজ রয়েছে। এই হাতের কাগজটা কি জানেন? আমি আপনাদের দেখিয়ে দেখিয়ে বলবো পরে। সেটা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে তারা একটা ম্যানিফেস্টো বা ইস্তাহার প্রকাশ করে। এই ইস্তাহার ম্যানিফেস্টো একটু বিদেশি কনসেপ্ট, আসলে সংকল্পপত্র, মানে আমি আগামী দিনে কি করব তার জন্য একটা প্রকাশ করে। রাজ্য বিজেপির তরফে এটা হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও পর্যন্ত হয়নি। প্রধানমন্ত্রী আসছেন, তিনি করতে পারেন, বা অমিত শাহ আবার আসতে পারেন করতে। আমিও এখনো অব্দি জানি না, বিজেপি শিবির থেকেও কিছু জানা যাচ্ছে না। কিন্তু ভবানীপুর একমাত্র বিধানসভা আসন যার জন্য আলাদা বিজেপির গ্যারান্টি হিসেবে একটি ম্যানিফেস্টো বা ইস্তাহার বা সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। এটা সব বিধানসভাতেই হয়তো করা হবে, সেখানে স্থানীয় এই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে, ওই মেটানোর চেষ্টা করা হবে ইত্যাদি বলা হবে, কিন্তু সেখানে মূলত বলা হবে গোটা রাজ্যে কি কি বদল আনতে চায় বিজেপি। এবার আপনারা দেখুন ভবানীপুরের জন্য স্পেশাল ম্যানিফেস্টো, শুভেন্দু অধিকারীর সংকল্পপত্র। এমনিতে বিজেপি স্লোগান করেছে যে বিকশিত বাংলা, বিকশিত ভারত, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান, কিন্তু এবার নতুন স্লোগান বিকশিত ভবানীপুর, বিজেপির গ্যারান্টি। তার মানে গোটা রাজ্যের থেকেও ভবানীপুরকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে না? এই ভবানীপুরে এত দিন ধরে তৃণমূলের দখলে, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি যখন নন্দীগ্রামে হেরে গেলেন তখন পালিয়ে এসে এই ভবানীপুর তাকে বাঁচিয়েছিল, কিন্তু তারপরেও ভবানীপুরের কোনো উন্নতি হয়নি, এটা স্থানীয় বাসিন্দারা বলছেন। ভবানীপুর আপনারা জানেন, ভবানীপুর হচ্ছে মিনি ভারত। ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ সেখানে থেকে তাদের অনেক ক্ষোভ, কিছু নয়, সাধারণ পরিষেবাটুকু নেই। কলে বিশুদ্ধ পানীয় জল থেকে রাস্তায় জমে থাকা ময়লা, নিকাশি ব্যবস্থা খারাপ, এরকম সাধারণ, খুব সাধারণ জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাটের ওখানে একটা বড় গেট বানিয়েছেন, স্কাই ওয়াক নাকি একটা করেছে, কিন্তু এগুলো না সাধারণ মানুষের কোনো কাজে লাগে না। পর্যটনের ক্ষেত্রে কালীঘাট কোনো উন্নতি করতে পেরেছে এত বছরে? আগেও পুজো দিতে যেমন ছিল ব্যবস্থা এখনো তাই আছে, কিন্তু ভারতের যে কোনো জায়গায় যে কোনো ধর্মীয় পর্যটন যেখানে আছে সেখানকার ব্যবস্থা আমূল বদলে গেছে গত কয়েকটা বছরে। এবার শুভেন্দু অধিকারী কি কি গ্যারান্টি দিচ্ছেন? বিকশিত ভবানীপুর বিজেপির গ্যারান্টি প্রথমেই দিয়েছেন উন্নত পরিকাঠামো ও স্বাস্থ্য, সমস্ত সরকারি হাসপাতালে দালাল মুক্ত করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা। কলকাতা শহরটা মানে গোটা রাজ্যটাই দালাল ছাড়া কিছু হয় না, কাটমানি, কমিশন, সিন্ডিকেট, যা বলুন বলবেন। গোটা রাজ্যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে গেলে রোগী বেড পাবে কি পাবে না সেটা ঠিক করেন ডাক্তাররা নয়, দালালরা। এবং এই দক্ষিণ কলকাতা, এখানেই তো বড় বড় হাসপাতালগুলো, রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল পিজি হাসপাতাল এসএসকেএম যার আসল নাম, এরপরে বাঙ্গুর নিউরোলজি হাসপাতাল আছে, এরকম অনেক যা যা হাসপাতাল আছে সবগুলো দালালে ভর্তি হয়ে গেছে। দালাল মুক্ত করার কথা বলছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বলছেন প্রতি ঘরে
নলবাহিত বিশুদ্ধ পানীয় জল। আপনি ভাবতে পারেন কলকাতা শহর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানে প্রতিটি মানুষের ঘরে পানীয় জল নেই। কদিন আগে 82 নম্বর ওয়ার্ড থেকে তাড়া খেয়ে যেতে হয়েছে আমাদের সম্মানের মেয়র জনাব ফিরহাদ হাকিমকে। প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা গুছিয়ে উন্নত মসৃণ সড়ক পরিকাঠামো নির্মাণ। দেখুন, আপনারা কজন গেছেন জানি না, আপনারা যদি গাড়ি নিয়ে কেউ ভবানীপুরে ঘোরেন, এমন অনেক রাস্তা পাবেন যেখানে মনে হবে এর চেয়ে গাড়িটা সাইড করে রেখে পায়ে হেঁটে যাই। আবার যখন পায়ে হেঁটে যাবেন তখন মনে বলো, ইস, গাড়িটা কেন নিয়ে এলাম না, এত নোংরা টুংরা দিয়ে যেতে হবে। এই যে মানুষের সাধারণ চাহিদা, সেইগুলোকে পূরণ করতে চাইছেন শুভেন্দু অধিকারী। তাই আলাদা করে বিকশিত ভবানীপুর, এই বিজেপির গ্যারান্টি, এরকম একটা কাগজ তিনি বিলি করছেন। আপনারা দেখুন যে যেখানে যেখানে যাচ্ছেন, এবং রাস্তা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এসে শুভেন্দু অধিকারীর কাছ থেকে সেলফি তুলছেন। আসলে এই আসনের যিনি বিধায়ক, তার তো কাছাকাছি কেউ যেতে পারে না। দলের নেতা কর্মীদের তিনি বলে দেন, মঞ্চে বেরিয়ে যাও, নেমে পড়ো, চেয়ার থেকে তুলে দেন। সম্প্রতি তো দল ছেড়ে দিয়েছেন একজন নেত্রী, আমি নাম আর বলছি না তাদের। প্রত্যেক জায়গায় পুলিশ প্রশাসনের কর্তাদের প্রকাশ্যে তিনি ভর্ৎসনা করেন, যেটা করা যায় না। শুভেন্দু অধিকারী ভবানীপুরের জন্য যে সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা এবং বর্ষায় জমা জল। আমরা জানি তো, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যারা মারা গেল তারা তো বেশিরভাগটা হয়েছিল কলকাতা দক্ষিণেই। এই কলকাতা দক্ষিণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সততার প্রতীক, দীর্ঘদিন সাংসদ ছিলেন তিনি, সেই সময় দরদস্তুর করে রেলমন্ত্রীও হতেন। কি করেছেন? এছাড়াও আইন শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য 24 ঘন্টা 100% সুরক্ষিত পরিবেশ সুনিশ্চিত করা, রাতে পার্কিং এর নামে অবৈধ তোলাবাজি ও সিন্ডিকেট, এটা ভবানীপুর এলাকার কত বড় সমস্যা সবচেয়ে ভালো জানেন মদন মিত্র। তিনি পরিবহনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। ভবানীপুর এলাকায় যে ট্যাক্সি রাত্রিবেলা পার্কিং করা, সেটা নিয়ে যেভাবে তোলাবাজি ও সিন্ডিকেট হয় সেটা কল্পনা করা যাবে না। আমরা ভাবি ট্যাক্সিওয়ালারা কেন এত বেশি টাকা চায়, মিটারের চেয়ে একটু বেশি দেবেন, কারণ তাদেরকে সিন্ডিকেট বা এই তোলাবাজির জন্য যে টাকাটা খরচ করতে হয় সেটা আমরা জানি না। অনেকে তাদেরকে ওই টাকাটা তুলতে হয়, প্রতিদিন বাড়তি উপার্জনটা করতে হয়। এবং ভবানীপুর অঞ্চলে প্রচুর গয়নার দোকান, রাস্তার ধার দিয়ে দেখবেন একের পর এক গয়নার দোকান রয়েছে। বিশেষ করে লক্ষ্মীবাবুর গয়নার দোকান, নানা নামে তাদের একটা পৈতৃক ব্যবসা। এগুলো মূলত অবাঙালি যারা দীর্ঘদিন, অবাঙালি বলতে চাইছি বাংলা ভাষী নন, বাংলায় কথা বলতে পারেন এখন, কিন্তু মূলত তারা অন্য রাজ্য থেকে এসেছিলেন এবং এখানকার স্থায়ী বাসিন্দা। তাদের সমস্যা, তাদের ওপর তোলাবাজি, সিন্ডিকেট রাজ কি পরিমাণ চলে আপনারা কল্পনা করতে পারবেন না। ভাবুন, কসবা ল কলেজের যে ধর্ষণের ঘটনা, তার মূল পান্ডা ম্যাঙ্গো, সে তো এই এলাকার বাসিন্দা। কালীঘাট থানার পুলিশেরা আসলে তো সব এক একজন, কি বলবো, তারা কলকাতার পুলিশ কমিশনারের থেকে বড়। অনেক কঠিন জায়গা ভবানীপুর। এই ভবানীপুরে সম্পত্তি দখল করা, শুধু মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলিটা, এই গলিতে দেখা গেছে 80% সম্পত্তি দখল হয়ে গেছে। কারা করেছে একদিন বিস্তারিত বলবো, নাম ধরে ধরে, কোন বাড়ি কার ছিল আর কে নিয়ে নিয়েছে। এখানে এই সম্পত্তি দখল, সেটা ভোটার তালিকাতেও স্পষ্ট। একদিন যারা ছিলেন তাদের নাম উধাও, তাদের খুঁজে পাওয়া যায়নি। জোর করে, কোনো টাকা পয়সা নয়, জোর করে খালি হস্তান্তর হয়েছে। তাদের অধিকাংশের পদবী বন্দ্যোপাধ্যায়। এইটুকু বলে দিলাম আপনাদের। অথচ এই
ভবানীপুর তার একটা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আমরা যদি একটু পুরনো দিনের গল্প উপন্যাস পড়ি, তাতে বারবার এই আদিগঙ্গার কথা উঠে আসে। এই আদিগঙ্গা একটা সময় যোগাযোগের ব্যবস্থা ছিল, দূর দূর থেকে নৌকায় করে আদিগঙ্গার মাধ্যমেই কালীঘাটে পুজো দিতে আসতেন মানুষ। তার ডাকাতি ইত্যাদি অনেক গল্প আছে। মনোহর ডাকাতের গল্প যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো আদিগঙ্গার কি গুরুত্ব ছিল। কিন্তু তার কোনো ঘাট আর পবিত্র নেই, দেখে মনে হয় না। এই এলাকাতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, এই এলাকায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি। তার মানে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। রাজনীতি ছেড়ে দিন, আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের এমনি তাদের যে বাংলার প্রতি, দেশের প্রতি তাদের যে অবদান, তা অস্বীকার করা যাবে না। সবচেয়ে কম বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। এই বাড়ির বাকি সন্তানেরাও বাংলাকে যে যে সম্পদ দিয়েছে তা চিন্তা করা যাবে না। এখানে অনেক মঠ মন্দির, গুরুদ্বারা, ছোটদের অনেক পার্ক ছিল, সেসব নেই। কারণ রাজনীতি না সব গিলে খেয়েছে ভবানীপুরে, একাধিপত্য। একটা কথাই আছে যে কোনো কোম্পানির প্রোডাক্ট যদি খুব বিক্রি হয়, মনোপলি বলা হয় যাকে, মনোপলি হয়ে যায়, তখন সেই কোম্পানি উন্নতি করতে পারে না, একই প্রোডাক্ট দিতে থাকে এবং একদিন তাকে ধসে যেতে হয়। যেটা ছিল বিল্ডার হিন্দমোটর, অ্যাম্বাসাডার গাড়ি, এবং মানে সকলেই অ্যাম্বাসাডার, কলকাতার রাস্তায় অ্যাম্বাসাডার ছাড়া কিছু দেখা যেত না। কিন্তু যখন অন্য আর একটু কম দামে হালকা অন্য গাড়ি এলো, তখন আর কম্পিটিশনে পারলো না। এই যে মনোপলি ছিল, সে মনোপলি চলে গেছে। তেমনি তৃণমূলের মনোপলির জন্য আমরা তো এমনি জিতি। ৭৭ নম্বর ওয়ার্ড আর ৮২ নম্বর ওয়ার্ড আমাদের জিতিয়ে দেবে, ওখানে দুধেল গাড়িরা থাকে, ফলে আমাদের অন্য কোথাও কিছু ভাবতে হবে না। এইটা করে করে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য, কালীঘাটের পটশিল্প খুঁজে পাবেন না। কালীঘাটের মৃৎশিল্পীরা তারা কি দুর্দশায় আছে একবার গিয়ে দেখে আসতে হবে। তারা সবাই তো ভবানীপুরের বাসিন্দা, ভবানীপুরের ভোটার। কি হয়েছে তাদের জন্য? কলকাতা ময়দানে কালীঘাটের আলাদা টিম আছে, ফুটবল টিম। ক্রীড়া ক্ষেত্রে কালীঘাটের একটা ভূমিকা ছিল চিরকাল, ফুটবল কবাডিতেও নেই এখন আর। একটা সুস্থ সমাজ গড়া দরকার, সেই গ্যারান্টিটা শুভেন্দু অধিকারী নিয়ে নিয়ে ঘুরছেন। এটাই হচ্ছে বিজেপির মহাচাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। গতবার ২০০০-এরও কম ভোটে হেরেছিলেন, এবার বিজেপির হিসেব বলছে ৫,০০০ ভোটেও নাকি, কমপক্ষে ৫,০০০ ভোটে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। সেটা অঙ্কে মিলে যাচ্ছে, কিন্তু পাটিগণিত আর পার্টি গণিত আলাদা। পার্টিগণিতে অনেক খেলা যায়। নির্বাচন কমিশন কেমন খেলবে, ভোটের দিন তো একদম পুরো 2020 ম্যাচ। সেই 2020 ম্যাচে IPL এর মতো চালিয়ে খেলবে কে আগে ব্যাট করবে, অনেক প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর যদি একেবারে ঠিক অঙ্ক মেনে হয়, তাহলে ভবানীপুরের ভবিষ্যৎ উজ্জ্বল। মমতা বন্দ্যোপাধ্যায় গর্তে পড়ে যাবেন, গর্তে। দিন দিন সেই গর্তটা গভীরতর হচ্ছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন।